বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। অনেক যদি কিন্তুর পর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী এপ্রিলের প্রথম ভাগ থেকে মাঝামাঝি ভাগের মধ্যে জাতীয় নির্বাচনের একটি মোটামুটি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে তিনটি বিষয় মোটামুটি সুস্পষ্ট তিনি দাঁড় করিয়ে দিলেন। কেন আমি বলছি এই কথাটা? এটার কারণ হচ্ছে, প্রথমটা হচ্ছে এপ্রিল থেকে সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হয় কোনো কোনো এলাকার পৌরসভা নির্বাচন বা ইউনিয়ন পরিষদের কোনো এলাকাভিত্তিক হতে পারে, সেটা সম্ভব। কিন্তু জাতীয় নির্বাচন আসলেই দুরূহ ব্যাপার। কারণ প্রথমত হচ্ছে ইটস এ রেইনি সিজন ইন বাংলাদেশ, এবং একই সাথে আমাদের প্রচণ্ড গরম থাকে, গরম আবহাওয়া থাকে, হট থাকে। তো এই যে দুটা কারণে, এবং তাছাড়াও আরও দুটি কারণ আছে, ধর্মীয় ব্যাপার। আগামী বছর সম্ভবত রমজান শুরু হবে 19 কি 20 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ 20 কি 21 মার্চ পর্যন্ত। এবং তাহলে 21 মার্চ পর্যন্ত যদি রমজানই থাকে, রোজার মাস থাকে, তার পরবর্তীতে এপ্রিলের প্রথম ভাগে বা মাঝামাঝি আসলে এক মাসের মধ্যে নির্বাচন করা টাফ, জাতীয় নির্বাচন করা। এবং এর পরবর্তীতে আমরা জানি যে মে মাসের শেষে, অর্থাৎ 29 বা 30 মে আগামী বছর, অর্থাৎ 2026 সালে আমাদের দেশে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা হতে পারে। তো সেই হিসাবে তাহলে এর মাঝখানে কিন্তু করাটা সাপ, আবার এই সময় প্রচণ্ড গরম এবং ঝড় বাদলের একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ পরিবেশ নির্বাচনের মানে ক্ষুদ্র পরিসরে হয়তো করা যায়, কোনো পৌরসভা, একটি পৌরসভা বা 2টি জেলার কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন। বাট জাতীয় নির্বাচন 300 আসনই বলেন বা 500 আসনই বলেন, জাতীয় খুব টাফ। সেই জায়গাটা বিবেচনায় রেখেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিল মাসে, যেহেতু তিনি বারবার বলছিলেন আগামী জুন 2026 জুনকে আমরা কোনোভাবে ক্রস করব না, তিনি এপ্রিলকে, কিন্তু বাস্তবতা আমরা একটু দেখি। আমি যে একটু আগেই বললাম উনি তিনটি বিষয়কে এখানে সামনে নিয়ে এসেছেন। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তারা চাচ্ছে যে তারা যে কথা বলছে এটা যেন দেশের জনগণ, তথা এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ অ্যাবসেন্ট, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া চলা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই যে বিএনপি এখন কিন্তু সবচেয়ে মাস মেজরিটি জনগণের দল হচ্ছে বিএনপি, এবং ইনশাল্লাহ আশাই করা যাচ্ছে যে আগামীতে যখনই নির্বাচন হোক, 6 মাস পরে হোক আর 1 বছর পরে, 2 বছর পরে হোক, বিএনপি ক্ষমতায় আসবে। তারা সেখানে চাচ্ছে বুঝাতে যে তারা যেন আসলেও মাস মেজরিটি না পায়, অর্থাৎ জনগণকে তারা এই প্রেশারটা দেওয়ার জন্যই কিন্তু এইভাবে এপ্রিল মাসে নির্বাচনের রোডম্যাপকে ধরা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি একটু ভাগ করি, যদি ধরেই নিই যে 33 থেকে 35% হচ্ছে আওয়ামী লীগের সমর্থক যারা এখন অ্যাবসেন্ট, বাট তারা তো দেশে রয়ে গেছে, তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এবং একইভাবে ধরা যায় যে বিএনপিরও প্রায় 33 থেকে 35%, তাহলে এখানে কিন্তু 70% জনসমর্থন। এছাড়া জাতীয় পার্টি আছে, আরও কিছু এদের সমমনা ক্ষুদ্র দলগুলো আছে, যেটা আমরা দেখতে পাই যে তারা যখন কমিশনে আলোচনা করেছেন, ম্যাক্সিমাম দলই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। শুধু জামাতে ইসলাম সম্ভবত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা বলেছে, আর এনসিপি বলেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। এনসিপি বলতেই পারে তারা নতুন রাজনীতি করতে চাচ্ছে, তাদের একটা মতামত থাকতেই পারে, কিন্তু তারা তো সেই গ্রহণযোগ্য ব্যাপারটা বলবে, ক্লিয়ার করবে যে কেন তারা চাচ্ছে দেরি হোক। বিচার প্রক্রিয়া তো অনেক বছর চলতেই পারে, আর আমরা বিচার প্রক্রিয়াকে নিয়ে তো দেরিই বা করছি কেন? যদি বিচার প্রক্রিয়াই হয় যে নির্বাচনের জন্য ইস্যু, যে নির্বাচন দেরি করার জন্য, তাহলে বিচারটা আমরা আন্তর্জাতিক আদালতে দিয়ে দিই, হেগে পাঠিয়ে দিই, তারাই বিচার করুক। আমাদের দেশের কোনো আমরা চ্যাপ্টার রাখলামই না, আমরা শুধু তথ্য উপাত্ত তাদেরকে হ্যান্ডওভার করলাম, তাহলে তো আমাদের বিচার প্রক্রিয়া আসলে কিন্তু কোনো সমস্যা না। আচ্ছা, এই যে আমি বললাম প্রথম সমস্যাটা কি হচ্ছে, সরকার বুঝাতে চাচ্ছে যে আমরা মেজরিটি জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, অর্থাৎ আমরা যেটা বলবো তাদেরকে সেটা মানতে হবে। কাকে মানতে হবে? অর্থাৎ বিএনপিকে সেটা মেনে নিতে হবে, তাহলে আমরা নির্বাচনটা আগিয়ে দিব। আবার এপ্রিলেই যে করবে এমন তো কোনো কথা নেই। দ্বিতীয় জিনিসটা তারা কি নিশ্চিত হতে চাচ্ছেন? দ্বিতীয় জিনিসটা চাচ্ছেন বর্তমান সেনাপ্রধানের যেহেতু জানুয়ারিতে মেয়াদ শেষ হবে, তারা এই সেনাপ্রধান, যেহেতু আমরা জানি বিগত স্বৈরাচারী সরকারই তাকে সেনাপ্রধান হিসাবে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, কিন্তু
তিনি সেই জায়গায় আনুগত্য না দেখে তিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় স্বৈরাচারী সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিলেন। এটা কিন্তু স্বীকার করতেই হবে, আমরা যেভাবেই বলি না কেন। বর্তমান সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট ভয় পাচ্ছে, উনি যদি তার আইডিওলজিতে এবং সেনাবাহিনী তার আইডিওলজিতে ঠিক থাকে, তাহলে তারা এই যে এইভাবে শিশু একটা দলকে রাষ্ট্র ক্ষমতার অংশীদার করতে চাচ্ছে, সেটা যদি সম্ভব না হয়, নির্বাচন যদি আসলেই নিরপেক্ষ হয়, তাহলে তো এই দল 5টি আসনও পাবে না। সেই জায়গার ভয় থেকে তারা চাচ্ছে বর্তমান সেনাবাহিনী সেনাপ্রধান এবং ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে তারা যাবেন না। এবং তৃতীয়ত যেই চাপটা তারা বিএনপিকে দিতে চাচ্ছে, সেটা হচ্ছে, আমরা যেহেতু জানি বাতাসে অনেক ধরনের কথা প্রচলিত আছে যে এনসিপি সাথে বিএনপির পর্দার আড়ালে কথা চলতেছে, আসন ভাগাভাগি নিয়ে কথা চলছে, সেটা হতেই পারে এবং বাস্তবতাও তাই, আসলেই বাস্তবতা তাই। তারা চাচ্ছে যে তাদেরকে ডিক্লেয়ার করা হোক ন্যূনতম তারা 50। জামাত এই আলোচনায় আসবে না বিএনপির সাথে। এটার কারণটা কি? এটার কারণ দুটা। প্রথম কারণ হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের যখন বিচার প্রক্রিয়া চলছিল, সেটা ন্যায়সঙ্গত হোক বা অন্যায়সঙ্গত হোক, বিএনপি তাদেরকে সমর্থন দেয়নি। দ্বিতীয়টা হচ্ছে, বিএনপির প্রথম সারির নাস্তিক কিছু নেতা দ্বারা বিএনপি বর্তমানে পরিবেষ্টিত এবং সুদখোর, তারপর চাঁদাবাজ, এরকম অনেক ভুইফোর নেতা কিন্তু বিএনপির অনেক বড় বড় আসনে বসে আছে। এদের সাথে জামাতে ইসলাম যেহেতু একটা আদর্শ নিয়ে রাজনীতি করে, সে আদর্শ ঠিক কি বেঠিক এটা পরে অন্য, এটা রাজনৈতিক ব্যাপার, যখন বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তখন আমরা ব্যাখ্যা দিব। কিন্তু জামাতে ইসলাম তাহলে এই ভুইফোর এবং চাঁদাবাজ, সুদখোর এবং মানে ইসলাম বিদ্বেষী নেতাদের সাথে তো তাদের মতের অনেক অমিল, তারা মিলতে পারেন। এই জন্য জামাতে ইসলামের বিএনপির সাথে আসন বন্টন টা আলোচনা পর্দার আড়ালে হচ্ছে না, হচ্ছে এনসিপিকে করতে। সরকার এনসিপির আসন বন্টনটা চাচ্ছে। এখানে আরও একটু বলে রাখি, বিএনপি যদি এই যে তৃতীয় যে অংশটা বললাম, যে আসলে সরকার বিএনপিকে চেপে ধরতে চাচ্ছে যে জামাতে ইসলাম এবং এনসিপির কিছু আসন ভাগাভাগি নিয়ে, এটার কারণটা কি? আজকে যদি বিএনপি বলে দেয়, ঠিক আছে জামাতকে আমরা 50টা ছেড়ে দিলাম, এনসিপিকে 50টা ছেড়ে দিলাম, আসন হোক 500 বা আসন করা হলো 400, মহিলা আসনকে আমি বাদই দিলাম, সংখ্যায় ধরলাম না। তারা যেটা চাচ্ছে যে আগামী নির্বাচন 300 আসনের জায়গায় 400 আসনে সরাসরি ভোটে নির্বাচন হবে। এই 400-র মধ্যে আমরা তাদেরকে 100 ছেড়ে দিলাম, নির্বাচন আমার তো মনে হয় সেপ্টেম্বর মাসেই হয়ে যাবে, তখন কিন্তু নির্বাচন আর কোনো বাধা না। এই যে 3টা পয়েন্ট বললাম, এর আরেকটি কিছু কারণ আছে। এর কারণ হচ্ছে, বিগত সরকার চলে যাওয়ার পরে, অর্থাৎ স্বৈরাচারী সরকার 17 বছর যে অন্যায় অবিচার, যে অত্যাচার জনগণের উপর করেছে, অর্থাৎ রাষ্ট্র কাঠামো তারা ভেঙে দিয়েছেন, একই সাথে আমাদেরকে অন্য একটি দেশে দাসত্বের শৃঙ্খলে বন্ধ করেছিলেন এবং রাষ্ট্রে বলতে গেলে কোনো রাজনীতি বা রাষ্ট্রের কোনো মানদণ্ডই ছিল না। সেই জায়গা থেকে যে বর্তমান যে সরকার বসেছেন এবং তারা যেই দলটাকে তারা উঠিয়ে নিয়ে আসতে চাচ্ছে, এই ছাত্ররাও কিন্তু অলরেডি করাপশন এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। যার কারণে আমি কিন্তু এর আগে আমার একটা এপিসোডে বলেছি, বাজেট নিয়ে আলোচনার সময়, যে সরকার কালো টাকা সাদা করা সুন্দর একটি সুযোগ দিয়েছে। এই সরকার যদি বলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, তাহলে তারা কেন কালো টাকা সাদা করার সুযোগ দিলে, এবং তারা কেন আসন ভাগাভাগি নিশ্চিত করতে চাচ্ছে, নাহলে নির্বাচনকে বিলম্বিত করে? সংস্কার প্রক্রিয়া চলতেই পারে, সংস্কার তো কোনো ব্যাপার না। যে কমিশনগুলা করেছে, কমিশনগুলার রিপোর্ট জমা দিয়ে দিয়েছে, জমা থাকলো, পরবর্তী নির্বাচিত সরকার সেই কমিশনের রিপোর্ট দেখবে, পার্লামেন্টে আলোচনা করবে, দরকার হলে নতুন করে আরও কিছু সংযোজন করবে, বিয়োজন করে সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে। কারণ এটা তো আর কোনো ধর্মীয় গ্রন্থ না, সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ না, কোনো রাষ্ট্র কোনো ধর্মের অধীনে চলে না। তাহলে সেটাই যদি সত্য হয়, তাহলে এই সংস্কারের নাম করে বা বিচারের নাম করে নির্বাচন পেছানোটা জাস্ট, আসল ঘটনাটা হচ্ছে এই যে আমি যে 3টি পয়েন্ট বললাম, সেই 3টি পয়েন্টই হচ্ছে আসল ভিউ, যে তারা জনগণকে, মেজরিটি জনগণকে প্রেসারে রাখতে চাচ্ছে, তারা একটি দলের কে ক্ষমতায় আনার জন্য সেটা নিশ্চিত হতে চাচ্ছে, এবং বর্তমান সেনাপ্রধানের অধীনে বা সেনাপ্রধান থাকা অবস্থায় তারা নির্বাচনে যেতে চাচ্ছে না, ওই 3টা কনফার্মেশন হওয়া ছাড়া। এখন আমি আসি, এবং সর্বশেষ তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে যদি কোনোভাবে এই কুল ওই কুল রক্ষা করা না যায়, অর্থাৎ আমি যে আগে 3টি পয়েন্ট বললাম রক্ষা করা না যায়, সর্বশেষ তারা সেভ এক্সিট চাচ্ছে। অর্থাৎ এই যে উপদেষ্টা পরিষদ আছেন, তারা যে বিভিন্ন দলের আছেন উপদেষ্টা পরিষদে, আওয়ামীপন্থী আছেন, জামাতপন্থী আছেন, আমলাপন্থী আছেন যারা সুবিধাভোগী, বিএনপিপন্থী আছেন, এবং এনসিপি অর্থাৎ নতুন এই দলেরও প্রভাব আছে। তো সেই জায়গা থেকেও তারা একটা সেভ এক্সিট চাচ্ছেন, তারা যে অন্যায় জড়িত থাক তারা যেন এর থেকে রক্ষা পায়।
আবার বিএনপি বা বর্তমানে আমরা আলোচনা একটি বিষয় দেখি, বর্তমান প্রধান উপদেষ্টা নিয়ে ওনার ধর্ম বর্ণ নিয়ে প্রশ্ন। আসলে বিষয়টা নিয়ে এখন কিন্তু আলোচনার কোনো হেতু আছে বলে আমি মনে করি না। হতে পারে উনি ধর্ম চেঞ্জ করেছেন, হতে পারে উনি করেননি, এটা কিন্তু পরবর্তী, যেহেতু উনি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি, ওনাকে জনগণ এনে বসিয়েছেন বা রাষ্ট্রের প্রয়োজনে ওনাকে এই আসনটাতে বসানো হয়েছে। অর্থাৎ ওনাকে যেহেতু রাষ্ট্রের প্রয়োজনে আনা হয়েছে, হ্যাঁ উনি যদি কোনো অন্যায় করে থাকেন, ধরে নেন আই এম নট এ মুসলিম, বাট আমি কি করলাম কি ঈদের জামাতে যে প্রথম সারিতে দাঁড়াই নামাজ পড়লাম, যেহেতু আমি রাষ্ট্রের একটি চেয়ার, এটা নোট করে রাখবে সেই দল। যখন তিনি ক্ষমতা ছাড়বেন তখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং ওনাকে বাধ্য করা হতে পারে ক্ষমা চাওয়ার জন্য, কারণ রাষ্ট্রের সাথে তো প্রতারণা করার কোনো সুযোগ নেই। যদি এইসব কিছু করেই থাকেন, এটা কিন্তু পরবর্তী চ্যাপ্টার, পরবর্তীতে এটা তদন্ত করা হবে, তদন্তের পরে এটাকে নিয়ে আলোচনা করা হতে পারে এবং তখন দরকার হলে মামলা করা হবে অথবা ওনাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হবে। একটা না একটা পদ কিন্তু আছে, কিন্তু এটাকে কিন্তু বিষয় করে কোনো ধরনের প্রচারণা এটা জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে। অতএব আমি আশা করব যে রোডম্যাপটা দিয়েছেন, এখন কিন্তু দায় চলে আসে বিএনপির ঘাড়ে। কিভাবে দায় চলে আসে? এখন বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি যে খুব শিগগিরই লন্ডনে জনাব তারেক রহমান এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি আলোচনা হতে যাচ্ছে। সেই আলোচনার রেজাল্ট কী হবে এখন আমরা জানি না, যেহেতু আলোচনা এখনো হয়নি। সেখান থেকে আমরা বলতে পারি এখন দায়টা বিএনপিকেই নিতে হবে যে তারা কি যেহেতু তারা বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, অতএব যদি আলোচনার পরে বিএনপি মেনে নেয় যে আমরা আচ্ছা এপ্রিলে হলে অসুবিধা নাই, জুনে হলে অসুবিধা নেই, বা আগামী ডিসেম্বরে হলে অসুবিধা নেই, তাহলে কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেল, যেটার খেসারত তাকে কিন্তু আগামী নির্বাচনে দিতে হবে। আর যদি বিএনপি আসন ভাগাভাগিতে মেনে নেয়, সেটার খেসারতও বিএনপিকে দিতে হবে। অর্থাৎ দায় এখন বিএনপির ঘাড়ে। অতএব আমি আশা করব যারা রাজনীতি করেন তারা রাজনীতিকভাবে সুচিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবে এবং ইনশাল্লাহ আমি আশা করি মহান রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক এবং সুন্দর একটি রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন। ধন্যবাদ।